যদি কানেক্টেড হয় এবং অ্যাসাইক্লিক হয়। একটা গ্রাফ যদি এই দুইটা প্রপার্টিকে স্যাটিসফাই করে তাহলে ওই গ্রাফটাকে আমরা বলতে পারবো একটা ট্রি। কানেক্টেড মানে কি? কানেক্টেড মানে হচ্ছে সব নোড থেকে সব নোডে যাওয়ার পাথ পাওয়া যাবে। একটা কানেক্টেড গ্রাফ মানে হচ্ছে যে কোনো নোড থেকে যে কোনো নোডে যাওয়ার একটা অ্যাট লিস্ট একটা পাথ পাওয়া যাবে। যেমন দেখো আমরা যদি এই গ্রাফটা দেখি G4 আমরা A থেকে B তে যাওয়ার কোনো পাথ বের করতে পারি কিনা? A থেকে B তে যাওয়ার কোনো পাথ আছে? A থেকে A তে আসতে পারবো, কিন্তু এরপরে আর এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ এখানে একটা আমি ইন্টারসেকশন দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে ইন্টারসেকশন না, কারণ এখানে কোনো নোড নাই, রাইট? কাজে এখানে কিন্তু কোনো কানেকশন নাই, জাস্ট ওভারল্যাপ। তাহলে A থেকে B তে যাওয়ার কোনো রাস্তা নাই, কাজে এই গ্রাফটাকে কানেক্টেড বলা যাবে না। কিন্তু আমি যদি এখানে A থেকে B তে যাইতে চাই, A থেকে C তে আসবো, C থেকে B তে আসবো, তারা কানেক্টেড। তাহলে একটা এখানে দেখো সব নোড থেকে সব নোডে যাওয়া যাবে, তার মানে G1 এই গ্রাফটা কানেক্টেড, G4 কানেক্টেড না। তাহলে একটা গ্রাফ ট্রি হওয়ার কন্ডিশন হচ্ছে গ্রাফটাকে কানেক্টেড হইতে হবে। আমরা G4 কে ট্রি বলতে পারবো না, কারণ সে কানেক্টেড না। সেকেন্ড কন্ডিশন ট্রি হওয়ার অ্যাসাইক্লিক, কোনো সাইকেল থাকতে পারবে না, কোনো সাইকেল থাকতে পারবে না। একটা গ্রাফে আমরা দেখছি একটা স্পেশাল টাইপের গ্রাফকে আমরা বলছিলাম সাইকেল। সেখানে আমরা সাইকেল জিনিসটা কি দেখলাম, যে আমরা যেই নোড থেকে যাত্রা শুরু করব ওই নোডেই ফেরত আসবো ডিফারেন্ট একটা পথ দিয়ে। এখন এই গ্রাফটা দেখো, A থেকে D তে আসলাম, D থেকে E তে আসলাম, E থেকে B তে আসলাম, B থেকে আবার A তে আসলাম, এটা একটা সাইকেল। যদি সাইকেল থাকে তাহলে ওই গ্রাফটাকে ট্রি বলা যাবে না। যদি একটা গ্রাফে সাইকেল থাকে তাহলে ওই গ্রাফটাকে ট্রি বলা যাবে না। অ্যাসাইক্লিক মানে নো সাইকেল, অ্যাসাইক্লিক মানে হচ্ছে নো সাইকেল। তাহলে আমাদের ট্রি হওয়ার জন্য একটা গ্রাফকে এই দুইটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। তাহলে দেখো G4 কে আমি ট্রি বলতে পারতেছি না, কারণ ও হচ্ছে কানেক্টেড না। G3 কে আমি ট্রি বলতে পারতেছি না, কারণ ওর মধ্যে সাইকেল আছে। G1 আর G2 ওরা কারণ এই দুইটা গ্রাফ কানেক্টেড এবং তাদের মধ্যে কোনো সাইকেল নাই। এটা হচ্ছে ট্রি এর ডেফিনিশন। সো আমাদের ট্রি এর ডেফিনিশনটা এখান থেকে দেয়া হয়েছে। ট্রি ইজ এ কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ উইথ নো সিম্পল সার্কিট। সার্কিট মানে সাইকেল। আচ্ছা, এখন দেখো এই গ্রাফটাকে ট্রি বলা হয়েছে, এই গ্রাফটাকে ট্রি বলা হয়েছে, কিন্তু ট্রি এর কোনো রুট সিলেক্ট করা হয়নি। নরমালি আমরা ট্রি বলতে ফিজিক্যাল যে এন্টিটিগুলোকে বুঝি। আমরা যদি একটা টিপিক্যাল ট্রি চিন্তা করি তাহলে কি থাকবে? তার নিচে একটা রুট থাকবে, উপরের দিকে ব্রাঞ্চ থাকবে, তারপর শেষে লিফ থাকবে, রাইট? রুট, ব্রাঞ্চ, লিফ। তো একটা ট্রিকে ওইভাবে ওই স্ট্রাকচারে আঁকতে গেলে আমাদেরকে একটা রুট সিলেক্ট করতে হয়। রুট না থাকলেও একটা গ্রাফ ট্রি হইতে পারে। ট্রি হওয়ার কন্ডিশন হচ্ছে কানেক্টেড এবং অ্যাসাইক্লিক। তবে ওটাকে স্পেশালি একটা অর্গানাইজড ওয়েতে আঁকার জন্য আমরা একটা রুট সিলেক্ট করতে পারি। দেখো এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটাকে আঁকার কয়েকটা ওয়ে আছে। আমি একে যদি রুট সিলেক্ট করি, একে রুট সিলেক্ট করলাম, এর ইমিডিয়েট নেইবার যারা আছে তাদেরকে এর নিচে দিলাম, ওদের যেসব নেইবার আছে তাদেরকে আবার নিচের দিকে দিলাম। তার মানে আমার রুট, ব্রাঞ্চ, লিফ, এইভাবে আমি ট্রিটাকে অর্গানাইজ করে আঁকলাম। যদিও এটা ফিজিক্যাল ট্রি এর উল্টা হয়ে গেছে।
ফিজিক্যাল ট্রিতে রুট থাকে সবার নিচে, লিফ থাকে সবার উপরে। এখানে হচ্ছে আসলে উল্টা করে আঁকি, রুট সবার উপরে, তারপর ব্রাঞ্চ, শেষের দিকে লিফ। এই একই ট্রি কে আঁকার আরেকটা ওয়ে আছে। সি কে রুট ধরে আঁকতে পারি, তাহলে ট্রিটা দেখতে এরকম হবে। দুইটা কিন্তু একই ট্রি, জাস্ট রুট ডিফারেন্ট। তাহলে একটা ট্রিতে আমরা যখন রুট সিলেক্ট করি, আমরা সেই ট্রিটাকে বলি রুটেড ট্রি। একটা ট্রিতে যখন রুট সিলেক্ট করা হয়, তখন ওই ট্রিটাকে বলা হয় রুটেড ট্রি। রুট না থাকলে যে ট্রি হবে না এরকম কিছু না, রুট সিলেক্ট করে আমরা আঁকতে পারি। আচ্ছা, এবার ট্রিতে আমাদের কিছু টার্মিনোলজি আছে। টার্মিনোলজিটা হচ্ছে ওই যে নিজেদের ফ্যামিলি ট্রি যদি আমরা আঁকি, তাহলে আমাদের টার্মিনোলজিগুলো যেরকম হবে ওইরকম কিছু টার্মিনোলজি ট্রি এর ক্ষেত্রেও আছে। তো আমরা সেই টার্মিনোলজিগুলো দেখে ফেলি। ধরা যাক এ, এটা হচ্ছে কোন একজনের ফ্যামিলি ট্রি। এ থেকে আমরা ফ্যামিলি ট্রি জানা আছে, রাইট? এখন আমরা কি বলতে পারি, প্যারেন্ট আর চাইল্ড রিলেশনশিপ আছে এখানে, রাইট? ফ্যামিলি ট্রিতে থাকে। এখন এ হচ্ছে জি এর প্যারেন্ট, জি হচ্ছে এ এর চাইল্ড। এ হচ্ছে জি এর প্যারেন্ট, জি হচ্ছে এ এর চাইল্ড। এখানে আসতে পারি, জে হচ্ছে এল এর প্যারেন্ট, এল হচ্ছে জে এর চাইল্ড। বুঝা যাচ্ছে? এই টার্মিনোলজিগুলো আমরা ট্রি এর ক্ষেত্রে ব্যবহার করব একটা ট্রিকে ডেসক্রাইব করার সময়। এল আর এম এরা একে অপরের কি হতে পারে? সিবলিং। এল আর এম একে অপরের সিবলিং, আই আর জে একে অপরের সিবলিং, এইচ আর জে একে অপরের সিবলিং, বি এফ জি এরা তিনজন সিবলিং। আচ্ছা, সেটা গেল। প্যারেন্ট গেল, চাইল্ড গেল, সিবলিং গেল। অ্যানসেস্টর দেখো, এল এর প্যারেন্ট হচ্ছে জে, গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে জি, গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে এ, রাইট? এরা তিনজনই কিন্তু এল এর অ্যানসেস্টর, রাইট? অ্যানসেস্টর বলতে আমরা কি বুঝি? প্যারেন্ট, গ্র্যান্ড প্যারেন্ট, গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট যা আছে উপরের দিকে যত যাওয়া যাবে সবাই হচ্ছে অ্যানসেস্টর। ডিসেন্ডেন্ট দেখো, চিলড্রেন কিন্তু এক ধরনের ডিসেন্ডেন্ট, রাইট? কাজেই জি এর ক্ষেত্রে চিন্তা করো, জে হচ্ছে জি এর ডিসেন্ডেন্ট, এম এল এরা দুইজনও কিন্তু জি এর ডিসেন্ডেন্ট, আই ডিসেন্ডেন্ট, এইচ ডিসেন্ডেন্ট, কে ডিসেন্ডেন্ট, রাইট? কাজেই জি এর নিচে যারা আছে সবাই কিন্তু জি এর ডিসেন্ডেন্ট, তাই না? এখানে এই ট্রিতে এ যেহেতু রুট, এ নিচে বাদে বাকি সব নোড কিন্তু ওর ডিসেন্ডেন্ট ওয়ান ওয়ে অর আদার। তার মানে একটা ট্রিতে চাইল্ড, গ্র্যান্ডচাইল্ড, গ্রেট গ্র্যান্ডচাইল্ড যা যা থাকবে সবাই হচ্ছে ওই নোডটার ডিসেন্ডেন্ট হবে। এটাতে কোনো কনফিউশন আছে? ওকে, প্যারেন্ট, চিলড্রেন, সিবলিং, অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স আর লিফ নোড। ইন্টারনাল নোড আর লিফ নোড। ইন্টারনাল নোড হচ্ছে যেসব নোডের অ্যাট লিস্ট একটা চিলড্রেন থাকে তারা হচ্ছে ইন্টারনাল নোড, যাদের কোনো চিলড্রেন নাই তারা হচ্ছে লিফ নোড। যেসব নোডের অ্যাট লিস্ট একটা চিলড্রেন থাকবে তারা হচ্ছে ইন্টারনাল নোড, যাদের কোনো চিলড্রেন নাই তারা হচ্ছে লিফ নোড। আই কি ইন্টারনাল নোড না লিফ নোড? লিফ। এফ লিফ, এইচ ইন্টারনাল নোড, রাইট? আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট এখানে, আরেকটা টার্ম এখানে ব্যবহার করা হয়েছে, দেখতে পারো সাব ট্রি। সাব ট্রি মানে হচ্ছে একটা ট্রি এর মধ্যে আরেকটা ট্রি যদি থাকে। একটা ট্রি এর মধ্যে থেকে আমি যদি ছোট একটা অংশকে ট্রি হিসেবে কনসিডার করতে পারি তাহলে সেটা হচ্ছে সাব ট্রি। যেমন এখানে জি কে রুট ধরে আমি যে এই অংশটাকে কনসিডার করতেছি, এটা কিন্তু আমার এক ধরনের সাব ট্রি।
কেন? জি এবং তার ডিসেন্ডেন্ট এরা এই ফুল ট্রিটার মধ্যে আছে। এখানে যদি আমি জি কে রুট ধরে এই অংশটুকু কনসিডার করি, সেটা কিন্তু একটা ট্রি ফর্ম করে এবং এই ট্রিটাকে আমি বলবো সাব ট্রি রুটেড এট জি। সাব ট্রি কিন্তু অনেকগুলো হতে পারে, যেমন হ্যাঁ বি কে ধরে হতে পারে, সি কে ধরে একটা সাব ট্রি হতে পারে রুট ধরে, জে কে রুট ধরে একটা সাব ট্রি হতে পারে, তাই না? তাহলে একটা ট্রি এর মধ্যে সাব ট্রি থাকে অনেকগুলা। এজন্য সাব ট্রিকে আইডেন্টিফাই করার সময় সব সময় তোমাকে বলতে হবে রুটেড এট এক্স। রুটকে আইডেন্টিফাই না করলে কিন্তু সাব ট্রিটাকে চেনা যাবে না। বুঝা যাচ্ছে? যখন তুমি বলবা যে সাব ট্রি, তখন সব সময় বলতে হবে সাব ট্রি রুটেড এট জি বা সাব ট্রি রুটেড এট বি। সাব ট্রি বুঝা গেছে? ইন্টারনাল ভার্টেক্স কি সাব ট্রি হতে পারে? হ্যাঁ, ইন্টারনাল ভার্টেক্স কি সাব ট্রি হতে পারে? যেমন ওই যে এ আর আই সাব ট্রি করতে এফ আর আই না না ওটা তো দুইটা আলাদা নোড, তাদের মধ্যে কোনো কানেকশন নাই। শুধুমাত্র বললাম যে এফ রুটে এফ এর উপর আছে, এটা কি সাব ট্রি? হ্যাঁ, এটা একটা সাব ট্রি যেখানে একটা নোড আছে, মানে হ্যাঁ সাব ট্রি একটা নোড আছে, হ্যাঁ সেটা হইতে পারে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এটা গেল, আমরা ট্রি এর টার্মিনোলজি গুলো দেখলাম। এরপরে আমাদের যেই এরপরে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে এমআই ট্রি। এরপরে আমাদের আছে হচ্ছে ফুল এমআই ট্রি। ফুল এমআরই ট্রি আর এমআরই ট্রি, আমরা এই দুটো জিনিস একটু বোঝার চেষ্টা করি। এমআরই ট্রি হচ্ছে, এটা ডেফিনিশনটা দেয়া হয় ইন্টারনাল নোডগুলোর কয়টা চিলড্রেন আছে তার উপরে। ইন্টারনাল নোডে কয়টা করে চিলড্রেন থাকে সেটা দেখে আমরা ডিসাইড করব যে এমআরই ট্রি একটা ট্রি এমআরই ট্রি কিনা। এখন এমআরই ট্রির ডেফিনিশন হচ্ছে যেই ট্রিতে ইন্টারনাল নোডে এট মোস্ট m সংখ্যক চিলড্রেন থাকে সেটা হচ্ছে একটা এমআরই ট্রি ফর সাম ভ্যালু অফ m। হ্যাঁ, নাম্বার অফ চাইল্ড ইন ইন্টারনাল নোড লেস দেন ইকুয়াল m। এখন আমরা যদি T1 টা কনসিডার করি, T1 এ ইন্টারনাল নোড আছে, রাইট? ইন্টারনাল নোড কয়টা? 1 2 3। এই ইন্টারনাল নোডে কয়টা চিলড্রেন? দুইটা। ওর কয়টা চিলড্রেন? দুইটা। ওর কয়টা চিলড্রেন? দুইটা। কাজেই ওর ইন্টারনাল নোডের চিলড্রেন গুলো হচ্ছে 2 to 2। তাহলে এটাকে আমি বলতে পারবো এমআরই ট্রি উইথ m equals 2। এমআরই ট্রিতে যদি m equals 2 হয় তাহলে ওটার একটা স্পেশাল নাম আছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি হচ্ছে এমআরই ট্রি এর একটা স্পেশাল কেস। ফাইন। T2 দেখো ইন্টারনাল নোডে কয়টা ইন্টারনাল নোড? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা করে চিলড্রেন? ওর কয়টা চিলড্রেন? তিন।
তাহলে প্রত্যেকটা ইন্টারনাল নোডে 3টা করে চিলড্রেন। নাম্বার অফ চিলড্রেন ইন্টারনাল নোড লিখে ফেললাম। তাহলে এটাকে কি বলা যাবে যে এটা এমআরই ট্রি উইথ m ইকুয়ালস 3 বলা যাবে, কারণ কোন চিলড্রেনে 3 এর চেয়ে বেশি চিলড্রেন নাই। দেখো লেস দ্যান ইকুয়ালস m বলছে এমআরই ট্রি এর ক্ষেত্রে। T3 এর কি অবস্থা? T3 তে আমি দেখতে পাচ্ছি ইন্টারনাল নোড আছে 1টা 2টা 3টা এবং এর ওর কয়টা চিলড্রেন? 5টা। ওর কয়টা চিলড্রেন? ওর কাজে আমি দেখতে পাচ্ছি 3টা ইন্টারনাল নোড প্রত্যেকে 5টা করে চিলড্রেন। তাহলে এটাকে আমরা বলতে পারবো একটা এমআরই ট্রি উইথ m ইকুয়ালস 5। T4 আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা। ওর চিলড্রেন কয়টা? 2। ওর 3 3 2 3 2। ওকে কি এমআরই ট্রি বলা যাবে? যাবে না? লেস দ্যান ইকুয়ালস m। এমআরই ট্রি বলা যাবে, সেখানে m এর ভ্যালু কত হবে? এখানে ম্যাক্সিমামটা নিতে হবে। ম্যাক্সিমাম কত? এখানে ম্যাক্সিমামটা হচ্ছে 3, এখানে ম্যাক্সিমাম 5, এখানে ম্যাক্সিমাম 3, এখানে ম্যাক্সিমাম 2। তার মানে আমার এখানে যতগুলো ট্রি আছে প্রত্যেকটাই কিন্তু এমআরই ট্রি। m এর ভ্যালুটা কত হবে? যে ইন্টারনাল নোডের ম্যাক্সিমাম সংখ্যক চিলড্রেন আছে ওই m এর ভ্যালুটা চুজ করতে হবে, তাহলে ও এমআরই ট্রি হবে। তাহলে সবগুলাই স্যার এমআরই ট্রি। হ্যাঁ, তুমি যদি একটা ট্রি এর প্রত্যেকটা ইন্টারনাল নোডের নাম্বার অফ চিলড্রেন জানা থাকে তাহলে তুমি সেটাকে অবশ্যই এমআরই ট্রি দেখাতে পারবা যদি m এর ভ্যালুটা ঠিকমতো চুজ করতে পারো। এটাকে এমআরই ট্রি বলা যাবে না যদি m এর ভ্যালু তুমি 2 নাও। বুঝা যাচ্ছে? আচ্ছা, ফুল এমআরই ট্রি এর কন্ডিশন কি দেখো। ফুল এমআরই ট্রি হচ্ছে if every internal vertex has exactly m children। exactly m children মানে প্রত্যেকটা ইন্টারনাল নোডের একই সংখ্যক চিলড্রেন থাকতে হবে। এটাকে কি ফুল এমআরই ট্রি বলা যাবে? কেন? কোনটা 2টা চিলড্রেন কোনটা 3টা চিলড্রেন, ওদেরকে ফুল এমআরই ট্রি বলা যাবে না। ওকে বলা যাবে, ওকে বলা যাবে এবং ওকে বলা যাবে। কেন ফুল এমআরই ট্রি? কেন? কারণ প্রত্যেকটা ইন্টারনাল নোডের একই সংখ্যক চিলড্রেন। কাজে এই T1 থেকে 3 ওদেরকে ফুল এমআরই ট্রি বলা যাবে, T4 কে ফুল এমআরই ট্রি বলা যাবে না। হ্যাঁ, কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, T3 এর কয়টা ইন্টারনাল নোড? 1টা 2টা 3টা। তাহলে ওর কয়টা চিলড্রেন? হ্যাঁ, ওর কয়টা চিলড্রেন এই নোডের? ওর কয়টা চিলড্রেন? ওর কয়টা চিলড্রেন? লিখে ফেললাম 5টা করে চিলড্রেন। এবার ওকে কি এমআরই ট্রি বলা যায় কিনা? m এর ভ্যালু 5 এর জন্য বলা যায়, কারণ প্রত্যেকটা ইন্টারনাল নোডে এট মোস্ট 5টা চিলড্রেন, সেটাই ওর জন্য স্যাটিসফাই করে। আবার ওকে ফুল এমআরই ট্রি বলা যায় কিনা? তাও বলা যায়। প্রত্যেকটা ইন্টারনাল নোডের কি আছে? এক্স্যাক্টলি m সংখ্যক চিলড্রেন থাকবে। এখানে হচ্ছে ইকুয়ালিটি, এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল, রাইট? কাজে ওকে এমআরই ট্রিও বলা যায় m এর ভ্যালু 5 এর জন্য, ফুল এমআরই ট্রিও বলা যায় m এর ভ্যালু 5 এর জন্য। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? অর্ডার ট্রি। একটা ট্রি এর চিলড্রেন গুলোর মধ্যে যদি কোনো ধরনের অর্ডারিং থাকে তাহলে সেই ট্রিকে বলা হয় একটা অর্ডার ট্রি। এখানে অর্ডার ট্রি এর ডেফিনিশনটা দেয়া আছে। অর্ডার ট্রি এর एग्जांपल এটাও আমাদের ফ্যামিলি ট্রি হতে পারে। যেমন আমরা জানি ফ্যামিলি ট্রিতে
বার্থ ডেট অনুসারে একটা অর্ডারিং আমরা কনসিডার করতে পারি। বার্থ ডেট অনুসারে একটা অর্ডারিং কনসিডার করতে পারি, এল্ডারলি থেকে ইয়াং। তো এই যে সিবলিংদের মধ্যে একটা অর্ডারিং যদি আমরা কনসিডার করি, যেটা আমরা কোন একটা অ্যালগরিদমের সময় অ্যালগরিদম চালানোর সময় কনসিডার করব, ট্রি ট্রাভার্সাল অ্যালগরিদম করবা, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কোর্সে, সেখানে দেখবা যে আমরা যখন একটা নোডের চিলড্রেন গুলাকে ভিজিট করতে হবে, সাব ট্রি গুলাকে ভিজিট করতে হবে, একটা স্পেসিফিক অর্ডার মেইনটেইন করা হয়। তো ওই যে অর্ডারিংটা আমরা কনসিডার করতেছি বা একটা কনভেনশন ফলো করতেছি, যদি ওরকম আমি করি তাহলে ওটাকে আমি বলবো অর্ডার ট্রি। আর যদি সিবলিং গুলার মধ্যে কোনো ধরনের অর্ডারিং কনসিডার করা না হয় তাহলে সেটাকে অর্ডার ট্রি বলা যাবে না। এখন আমাদের দেখো এখানে একটা বাইনারি ট্রি আছে, এখানে একটা বাইনারি ট্রি আছে। এই বাইনারি ট্রিটার মধ্যে যদি আমার একটা বাইনারি ট্রি হচ্ছে একটা অর্ডার ট্রি, বাইনারি ট্রি হচ্ছে অলওয়েজ একটা অর্ডার ট্রি, এবং তার লেফট চাইল্ড তাকে ধরা হয়, ওকে আমি আগে ট্রাভার্স করব অলওয়েজ। বাইনারি ট্রি কে অলওয়েজ একটা অর্ডারিং মেইনটেইন করা হয়, যে আমি লেফট কে আগে ভিজিট করব, রাইট চাইল্ড কে পরে ভিজিট করব, এবং ট্রি ট্রাভার্সাল অ্যালগরিদমের নামগুলো এভাবে দেয়া হয়। আর সো এখানে যে চাইল্ডকে আমি এর বামে রাখছি ওটাকে বলবো লেফট চাইল্ড, সি কে বলবো এর রাইট চাইল্ড। এতে এ কে বি কে রুট ধরে নিয়ে যে সাব ট্রিটা কনসিডার করা হবে এটাকে আমি বলবো লেফট সাব ট্রি। সি কে চিলড্রেন ধরে নিয়ে যে সাব ট্রিটাকে কনসিডার করা হবে সেটাকে বলা হবে রাইট সাব ট্রি। তো এই অর্ডারিংটা কেন মেইনটেইন করা হচ্ছে? ধরা যাক যে আমরা একটা ট্রি ট্রাভার্সাল অ্যালগরিদম ডিজাইন করতেছি, যদি আমরা সবাই একই কনভেনশন ফলো করি দেন অ্যালগরিদমটার বিহেভিয়ার প্রেডিক্টেবল, এটা কারেক্টনেস চেক করা যায়। যদি এক একজন আসলে এক এক কনভেনশন ফলো করে দেন মিলবে না। সো বাইনারি ট্রি এর ক্ষেত্রে আমরা ধরে নিব লেফট চাইল্ডকে আগে ভিজিট করতে হবে রাইট চাইল্ডের আগে, এটাকে এল্ডার এটাকে ইয়াঙ্গার ধরে নিতে পারো। আচ্ছা, সো আমরা লেফট চাইল্ড রাইট চাইল্ড দেখলাম, লেফট সাব ট্রি রাইট সাব ট্রি দেখলাম। এখন পর্যন্ত যা ডিসকাস করলাম তার কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার এখানে ছোট করে একটা থিওরেম দেয়া আছে, a tree with n vertices has n-1 edges. A tree with n vertices has n-1 edges. আমরা গ্রাফের ক্ষেত্রে কিছু রিলেশনশিপ দেখছিলাম। একটা কমপ্লিট গ্রাফে 5টা নোড থাকলে কয়টা এজ থাকে এটা আমরা কম্পিউট করতে পারতাম, তাই না? এখন ট্রি এর ক্ষেত্রে বলতে যে n সংখ্যক নোড থাকলে n-1 এজ থাকবে, তার মানে 5টা যদি নোড থাকে কয়টা এজ থাকবে? 4টা। একটা ট্রিতে যদি 10টা নোড থাকে তাহলে 9টা এজ থাকবে। মানে এটা আমরা কিভাবে, মানে এটা কোথা থেকে আসছে এই রিলেশনশিপটা? কেন এই রিলেশনশিপ সত্য হবে? কি মনে হয়? 10টা একটা ট্রিতে 10টা নোড থাকলে 9টা এজ থাকবে, তো খুবই স্পেসিফিক, কোনো রেঞ্জও দিল না, একদম বলছে এক্সাক্ট। স্যার একটা রুট যে থাকে স্যার, রুটের সাথে কোনো সম্পর্ক নেই। আর কিছু অন্য কোনো গেস? এত এক্সাক্ট কেন? একটু একটা রেঞ্জ দিত যে 10টা নোড থাকলে মিনিমাম এতগুলো এজ থাকবে, ম্যাক্সিমাম এতগুলো এজ থাকবে, তা না বলে বলছে এক্স্যাক্টলি 9টা। এটা যে কোনো ভ্যালুর জন্য। হ্যাঁ স্যার সিবলিংসদের মধ্যে কোনো অ্যাড হবে না। হ্যাঁ সিবলিংসদের মধ্যে স্যার কোনো অ্যাড হবে না, কোনো
এইচ থাকে না। ফার্স্টেরটা কোনোদিন অ্যাড হবে না। ফার্স্টেরটা কোনোদিন এজ হবে না কেন? আচ্ছা, এটা থেকে সব শুরু হয়েছে তো, এটা তো edge। কিন্তু রুটের সাথে তো এজ থাকে, রুটের সাথে এজ না থাকলে তো চিলড্রেন হবে কিভাবে? প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে এজ থাকে না? থাকে তো। সিবলিংসদের মধ্যে তো এইচ দেখো সিবলিং, রুট, প্যারেন্ট, অ্যানসেস্টর এগুলা কখন আসে? রুটেড ট্রি এর ক্ষেত্রে। এটা রুটেড ট্রি ধরা লাগবে না, যে কোনো ট্রি। রুট টুট সব বাদ দাও। একটা edge থাকে। হ্যাঁ? দুইটা নোডের মধ্যে edge একটাই থাকে। হ্যাঁ। এটা আমরা সবগুলা করার পরে একটা কম থাকবে স্বাভাবিক। মানে edge একটা কম থাকে। ওকে, আচ্ছা তো আমরা একটু প্রুফ করার ট্রাই করি, যেটা আমরা কিভাবে প্রুফ করতে পারি। আচ্ছা এগুলো থাক। কয়টা নোড আছে এখানে? 1 2 3 4 5 7 7টা নোড আছে। তাহলে আমার থিওরেম কি বলতেছে? চারটা কয়টা এজ থাকবে? তাহলে এটা যদি নাম্বার অফ নোড হয়, এটা হবে নাম্বার অফ এজ। এখন আমার কাজ হচ্ছে আমি 7টা নোড দিয়ে আমি ওকে ভুল প্রমাণ করার চেষ্টা করব, প্রুফ বাই কন্ট্রাডিকশন, রাইট? প্রুফ বাই কন্ট্রাডিকশন করছি না আমরা? তাহলে আমরা ধরবো যে এই 7টা নোড নিয়ে এমন একটা ট্রি আঁকা পসিবল যাতে 6 এর কম সংখ্যক এজ আছে অথবা 6 এর বেশি সংখ্যক এজ আছে। আমরা দুইটাই ট্রাই করে দেখব প্রুফ বাই কন্ট্রাডিকশন। এরকম একটা ট্রি এক্সিস্ট করে আমরা ধরে নিলাম এবং আমরা সেটা ড্র করার চেষ্টা করব। একটা যদি কাউন্টার এক্সাম্পল দিতে পারি তাহলেই তো থিওরেমটা ফলস, তাই না? তো আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন ট্রাই করি। তাহলে আমরা প্রথমে ট্রাই করব 6 এর কম এজ দিয়ে এটাকে ট্রি বানানো পসিবল কিনা। এটা কি ট্রি হইছে? না কেন ট্রি হয়নি? আচ্ছা দাঁড়াও, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম, এটা ট্রি হইছে কিনা? না স্যার কেন ট্রি হয়নি? কানেক্টেড স্যার কানেক্টেড হবে কানেক্টেড না, ট্রি এর দুইটা প্রপার্টি আছে, কানেক্টেড, অ্যাসাইক্লিক। এই ট্রি এর সমস্যা হচ্ছে এটা কানেক্টেড হয় নাই, কারণ a থেকে b তে আসা যাবে না, g থেকে c তে আসা যাবে না, d থেকে g তে যাওয়া যাবে না। কানেকশন প্রপার্টিকে স্যাটিসফাই করতেছে না। কয়টা এজ আছে এখন? 1 2 3 4 5। 5টা এজ দিয়ে ফেলছি, তাও কানেক্টেড প্রপার্টিকে স্যাটিসফাই করে নাই। তার মানে মিনিমাম আরেকটা এজ আমার দেয়া লাগবে কানেক্টেড প্রপার্টিকে স্যাটিসফাই করার জন্য। আচ্ছা দিয়ে দিলাম তাহলে এটা। তাহলে আমার এই প্ল্যান কাজ করবে না। 6 এর কম সংখ্যক এজ দিলে ঝামেলা হয়ে যাবে, কানেকশন প্রপার্টিকে স্যাটিসফাই করবে না। এবার এটা ট্রাই করি, 6 এর চেয়ে বেশি এজ দেয়া যায় কিনা কোথাও। এমন একটা পসিবল জায়গা বলো যেখানে আমি একটা এজ দিতে পারি। হ্যাঁ, কোথায় দিব? এখানে চিন্তা করো, এখানে যদি দিই এখানে একটা সাইকেল কাউন্ট করবে, তাহলে 3 এর সেকেন্ড প্রপার্টিকে ভায়োলেট করবে। আচ্ছা এটা বাদ দিই, এখানে যদি দিই সাইকেল কাউন্ট করবে, 3 এর সেকেন্ড প্রপার্টিকে ভায়োলেট করে। এখানে যদি দিই তার মানে 6 এর কম যদি নোট দেই, 6 এর কম যদি এজ দেই কানেক্টেড হবে না, 6 এর বেশি দিলে সাইকেল কাউন্ট করবে। তার মানে এক্স্যাক্টলি 6টা এজই দিতে হবে যদি আমার 7টা নোট থাকে। সো এই কারণেই আসতেছে যে n-1 এর কম দিলে কানেক্টেড হবে না, বেশি দিলে সাইকেল কাউন্ট করবে। সো ট্রি যদি হইতে হয় যতগুলা নোড আছে এজ তার চেয়ে একটা কম থাকতে হবে। প্রুফ বাই কন্ট্রাডিকশন মনে আছে কিছু? না ভুলে গেছো? মিডটার্ম তো দিয়ে দিতে স্যার, এগুলো আর আসবে না। আচ্ছা ঠিক আছে, আর কি? স্যার আমাদের কি এগুলো হ্যাঁ এগুলো স্যার এটা এগুলা হ্যাঁ, বাট মুখস্থ করতে হবে না আর কি। আমরা দুইটা ফর্মুলা মনে রাখলে বাকিগুলা করে নেওয়া যাবে।
এই থিওরেম হচ্ছে আমাদের এত আচ্ছা আমরা দেখি আমাদের বলা হচ্ছে ফুল এমআই ট্রিতে যদি i সংখ্যক ইন্টারনাল নোড থাকে তাহলে mi প্লাস 1 সংখ্যক টোটাল নোড থাকবে। আমরা একটু দেখে নেই আমাদের ফুল এমআই ট্রি এর কি অবস্থা ছিল। এটা ছিল একটা এটা ফুল এমআই ট্রি ছিল না, কোনটা ছিল এটা? জি স্যার। এটা একটা ফুল এমআই ট্রি ছিল। এখন এখানে আমরা অনেকগুলা নোডের কাউন্ট চিন্তা করতে পারি। একটা হচ্ছে টোটাল নাম্বার অফ নোড চিন্তা করতে পারি। কয়টা আছে? 1 6 11 16, রাইট? তাহলে টোটাল নাম্বার অফ নোড এটাকে আমি n দিয়ে রিপ্রেজেন্ট করলাম। নাম্বার অফ টোটাল নাম্বার অফ নোড, নাম্বার অফ ইন্টারনাল নোড এটাকে আমি i দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কয়টা আছে এখানে? 3টা। টোটাল নাম্বার অফ নোড কয়টা আছে? 16টা। লিফ নোড কয়টা আছে? লিফ নোডকে l দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কয়টা আছে? 5টা, 10টা, 11, 12, 13। 13টা লিফ নোড। আর কি আছে এখানে? m এর ভ্যালু কত? m ইকুয়ালস কত এখানে ফুল এমআই ট্রি এর জন্য? m এর ভ্যালু ছিল 5। এটা ছিল আমার একটা ফুল এমআই ট্রি। আমি নাম্বারগুলো দিলাম আমাদের ফর্মুলাটা বোঝার জন্য। এখন আমাদের ফর্মুলা কি বলছে? ফুল এমআই ট্রিতে যদি i সংখ্যক ইন্টারনাল নোড থাকে তাহলে টোটাল নাম্বার অফ নোড হচ্ছে mi প্লাস 1। এটা একটা ফর্মুলা। n equals to mi plus 1 এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা আমাদের হ্যাঁ মনে রাখতে হবে, বাট আমরা এখন এটা প্রুফ করব। তুমি এটা ডিরাইভ করতে পারবে খুব ইজিলি। আচ্ছা দেখো তো এটা ট্রু হয় কিনা আমাদের এই ট্রি এর জন্য। n এর ভ্যালু কত? 16। m এর ভ্যালু কত? 5। i এর ভ্যালু কত? 3 প্লাস 1। ট্রু? ইয়েস স্যার। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে ডিরাইভ করব? ফর্মুলাটা যে আসছে আমরা প্রুফ করব কিভাবে? একটা ট্রি এর জন্য দেখাইলে তো হবে না। কার কোনো আইডিয়া আছে? কিভাবে প্রুফ করা যায়? এটা একটু আগে ট্রি এরটা প্রুফ করলাম, এখন এটাকে কিভাবে প্রুফ করা যায়? ফুল এমআরই ট্রি কিন্তু, কারণ ওই যে যদি আমি বলি শুধু এমআরই ট্রি তাহলে কিন্তু লেস দ্যান ইকুয়াল, ওটা কিন্তু ইনইকুয়ালিটি, রাইট? ওখানে কিন্তু এরকম সুন্দর ইকুয়েশন আসবে না। ফুল এমআরই ট্রি এর ক্ষেত্রে শুধুমাত্র এগুলা প্রযোজ্য। এটা কিভাবে প্রুফ করা যায়? হ্যাঁ, সবগুলো মানে এক করে বাড়াতে হবে। কিসের মান এক করে বাড়াই দিব? n r e l সবগুলার মান এক করে বাড়াইলে তো ইকুয়েশনটা প্রুফ হবে। এক করে বাড়ানোর আইডিয়াটা ভালো, এক করে বাড়ানোর আইডিয়াটা ভালো, তবে আমরা একটা নিয়ে ট্রাই করব। আরেকটা ট্রি নিয়ে ট্রাই করেন। হ্যাঁ, অন্য একটা গ্রাফ ওই যে বাকি দুইটা আছে, আমরা হচ্ছে এই ট্রিটা তুমি দেখো, এই যে এই ট্রিতে আমরা একটু চিন্তা করি যে ধরো প্রথমে আমাদের যখন শুধু একটা নোড আছে, একটা নোড, এটা হচ্ছে আমাদের i, এটা হচ্ছে n, আমি ওদের মধ্যে একটা রিলেশনশিপ আনতে চাচ্ছি। যখন আমার শুধুমাত্র একটা নোড থাকবে তখন কি? তখন হচ্ছে সে একটা নোড আছে, সেই হচ্ছে রুট, সেই হচ্ছে লিফ নোড, কোনো ইন্টারনাল নোড নাই। তাহলে তখন নাম্বার অফ ইন্টারনাল নোড হচ্ছে 0, টোটাল নাম্বার অফ নোড হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের বেস কেস। বোঝা যাচ্ছে? যখন একটা মাত্র নোড আছে আমার হাতে তখন কি হবে? ইন্টারনাল নোড 0, কারণ ওর কোনো চিলড্রেন নাই, আর টোটাল নাম্বার অফ নোড হচ্ছে 1, সে হচ্ছে একটা রুট এবং সে লিফ নোড। বোঝা যাচ্ছে? এইবার আমরা i এর ভ্যালু 1 বাড়াইতে চাই, ইন্টারনাল নোডের ভ্যালু 1 বাড়াইতে চাই, ইন্টারনাল নোড 1 বাড়াইতে চাই। যদি আমার m এর ভ্যালু 5 হয় তাহলে ইন্টারনাল নোড বাড়ানোর মানে হচ্ছে ওর 5টা চিলড্রেন দিতে হবে।
কারণ ফুল এমআরই ট্রিতে অলওয়েজ চিলড্রেন m সংখ্যক করে বাড়বে। কাউকে যদি লিফ নোড থেকে ইন্টারনাল নোড বানাও তাকে 5টা চিলড্রেন দিতে হবে, বোঝা যাচ্ছে? তাহলে ওর m এর ভ্যালু যেহেতু 5, ওর 5টা চিলড্রেন চলে আসবে। এখন এগুলা বাদ, এগুলা নাই। টোটাল নাম্বার অফ নোড কত? 6 টোটাল নাম্বার অফ নোড হচ্ছে 6। আর আমি এখানে বললাম ওর 5টা চিলড্রেন অ্যাড হয়েছে। ইন্টারনাল নোডের ভ্যালু 1 বাড়ছে আর ওর 5টা চিলড্রেন অ্যাড হয়েছে। তো এই 5 আসলে কি? 5 হচ্ছে আমার m। যখনই ইন্টারনাল নোড একটা বাড়াবা টোটাল নাম্বার অফ নোড m সংখ্যক বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ প্রতিটা ইন্টারনাল নোডের m সংখ্যক চিলড্রেন থাকবে, এটা গ্যারান্টি। তাহলে আগের একটা নোড ছিল, এখন m সংখ্যক নতুন চিলড্রেন আসছে, কাজে টোটাল নাম্বার অফ নোড হচ্ছে 1 m। এবার ইন্টারনাল নোড আরেকটা বাড়াইতে চাই, তার মানে ধরো এটা নাই, কিন্তু এটা আছে। তাহলে এখন ইন্টারনাল নোড কয়টা হয়েছে? একটা, দুইটা। আর এখন আমার টোটাল নাম্বার অফ নোড কয়টা বাড়ছে? এই 5টা নোড নতুন আসছে, তাই না? যখনই একটা ইন্টারনাল নোড অ্যাড হবে তখন 5টা করে নোড বাড়বে। m বাড়বে। তার মানে এখানে এখন m এর ভ্যালু 2m হয়ে যাবে। কেন? m সংখ্যক নতুন নোড যোগ হইছে। 1 m আগে ছিল, এখন আবার m যোগ হইছে 1 2m। তাহলে 3 হইলে 1 3m, যেটা আমার এখন 3 এর কারেন্ট কন্ডিশন। তিনটা ইন্টারনাল নোড, 1 3m সংখ্যক নোড। কাজে আমার যদি এখানে i হয় তখন এখানে কত হবে? 1 im বা 1 mi n equal to mi 1। ডিরাইভ করতে পারবা? সো আমার এই কন্ডিশনটা কেন আসতেছে? যতবার আমি একটা করে ইন্টারনাল নোড বাড়াবো ততবার আমার চিলড্রেন m সংখ্যক করে বেড়ে যাচ্ছে। আর এই এক কোথেকে আসছে? যখন কোনো ইন্টারনাল নোড ছিল না তখন আমার একটা টোটাল নাম্বার অফ নোড ছিল। সো এই ফর্মুলাটা আমরা আসলে ডিরাইভ করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা কি করতেছে? একটা ফুল এমআরই ট্রি এর নাম্বার অফ ইন্টারনাল নোড এবং নাম্বার অফ টোটাল নোড এদের মধ্যে একটা রিলেশনশিপ ফর্ম করে, এবং এটা প্রুফটা আমরা এভাবে করতে পারি। আচ্ছা, এই ফর্মুলাটা বক্স করা আছে কারণ এটা মনে রাখতে পারো, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে পরীক্ষার সময়। আচ্ছা, আর এখন আমার এটা তো হচ্ছে টোটাল নাম্বার অফ নোড আর নাম্বার অফ ইন্টারনাল নোডের মধ্যে রিলেশনশিপ। তাহলে লিফ নোড কিভাবে কম্পিউট করতে পারি? আমার টোটাল নাম্বার অফ নোড জানা আছে, নাম্বার অফ ইন্টারনাল নোড জানা আছে। টোটাল থেকে ইন্টারনাল বিয়োগ দিব, রাইট? নাম্বার অফ লিফ নোড হচ্ছে টোটাল নাম্বার অফ নোড মাইনাস নাম্বার অফ ইন্টারনাল নোড। এটা বোঝা অবভিয়াস, রাইট? কারণ নোড আছে দুই ধরনের, আইদার লিফ নোড অথবা ইন্টারনাল নোড। তাহলে যেগুলা ইন্টারনাল নোড না সেগুলো অবশ্যই লিফ নোড। কাজে এই ইকুয়েশনটাও আমরা মাথায় রাখবো। লিফ নোড আর ইন্টারনাল নোডের সামটা হবে টোটাল নাম্বার অফ নোড। এই দুইটা জিনিস বুঝলে আমরা ফুল এমআরই ট্রি রিলেটেড ম্যাথ যেভাবেই দেয়া হোক না কেন আমরা কিন্তু এটা করতে পারবো। এই দুইটা ইকুয়েশন এনাফ, আমার সবগুলা এন্টিটিকে কভার করে। এখানে m আছে, এখানে n আছে, i আছে, l আছে। এখন যে কোনো দুইটা দেয়া থাকলে বাকিগুলা m এর ভ্যালু যদি জানা থাকে তাহলে i এর ভ্যালু যদি জানা থাকে তাহলে তুমি n আর l বের করে ফেলতে পারবে। যে কোনো দুইটা জানলে m আর i জানলে n আর l বের করে ফেলতে পারবে। তাহলে আমরা যদি এখন একটা ম্যাথ করি, একটা এমআরই ট্রি এ m এর ভ্যালু হচ্ছে 6, তার নাম্বার অফ ইন্টারনাল নোড হচ্ছে 10। তুমি বের করো ওর টোটাল নাম্বার অফ নোড কত, নাম্বার অফ লিফ নোড কত। স্যার ওটা কি 6 আর 10?
একজনের আনসার হচ্ছে না স্যার জিজ্ঞাসা করতে ও আচ্ছা 76 সরি হ্যাঁ m equal to 6 i equals to 10 হ্যাঁ তারপর আর তার না 61 আর 51 61 আর 51 61 কোথা থেকে আসছে m into i plus 1 রাইট তাহলে 6 into 10 plus 1 equals 61 আর 61 minus 10 এটা হচ্ছে 51 আর এখানে দেখো এখানে আরো অনেক ইকুয়েশন আছে এই ইকুয়েশনগুলো তুমি ডিরাইভ করতে পারবে আমরা একটা দেখব আমরা একটা एग्जांपल দেখব যে এই ইকুয়েশনগুলো ডিরাইভ করতে পারবো আমরা এই দুইটা থেকে এবং ইনফ্যাক্ট এটাও কিন্তু আমরা প্রুফ করে ফেলতে পারি খুব দ্রুত আন্ডারলাইন প্রুফটা খুব ইজি সো বাট এটা মুখস্থ রাখা ভালো সো এই দুইটা থেকে আমরা এখানে বাকি যতগুলো আছে এই তিনটা আমরা এগুলো ডিরাইভ করে ফেলতে পারবো খালি দেখতে হবে যে ইকুয়েশনের বাম পাশে কাকে নিব ডান পাশে কাকে রাখবো এটা খেয়াল করলেই হয়ে যাবে সো আমরা দুই নাম্বারটা প্রুফ করতে পারি দুই নাম্বার কি বলছে i ইন্টারনাল ভার্টেক্স টোটাল নাম্বার অফ নোড mi 1 যদি হয়ে থাকে তাহলে নাম্বার অফ লিফ নোড হচ্ছে ইকুয়াল m 1 into i plus 1 এখানে কি আছে দেখো লেফট সাইডে কি আছে l রাইট সাইডে m i 1 m আর i কে নাই এখানে n নাই এখানে n নাই তাহলে লেফট সাইডে l আছে রাইট সাইডে হচ্ছে n নাই কাজে আমরা এখানে এই প্রুফটা করে ফেলি দেখো আমরা জানি l এর ইকুয়েশন হচ্ছে n i কেন এটা দিয়ে শুরু করলাম কারণ লেফট সাইডে l আছে n এর ভ্যালু কত mi plus 1 minus i কাজে আমি যদি এখন i কমন নিই এটা কি দুই নাম্বার এক্সপ্রেশন প্রুফ হয়ে গেল তাই না তো এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই দরকার হলে প্রুফ করে ফেলতে পারবে যে কোনো সময় আচ্ছা এবার এটা এখানে কি আছে লেফট সাইডে i আছে আর রাইট সাইডে এখানে মিসিং এন্টিটি কি n মিসিং কাজে আমরা এটা প্রুফ করে ফেলি তাহলে i কে কোথায় আনবো i equals to n minus l n minus l না আচ্ছা এবার n এর এখানে কি বসাবো mi ও আচ্ছা এখানে mi চলে আসছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন দেখো i কিন্তু রাইট সাইডে চলে আসছে কিন্তু i কে আমি কিন্তু লেফটে আনতে চাই তাই না তাহলে আমি এখানে কি করতে পারি স্যার m এর আই কমন যাবে হ্যাঁ l minus 1 equals to mi minus i কমন নিলাম m minus 1 তাহলে i equal to হবে l minus 1 m minus সরি একটু হয়ে গেছে i equals to হচ্ছে l minus 1 divided by m minus 1 এটা এখানে প্রুফ করতে বলা হয়েছিল সো এগুলা ডিরাইভ করা ইজি এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করার কোনো ইয়ে নাই আমাদের এই দুইটা ইকুয়েশন থেকেই ঘুরে ফিরে আমরা অনেকগুলো এক্সপ্রেশন ডিরাইভ করতে পারবো দেখতে হবে যে কাকে সাবস্টিটিউট করতে হয় এবং লেফট সাইডে কাকে রাখতে হয় এই দুইটা জিনিস দেখলেই হবে এখানে আমি দেখতেছি মিসিং এন্টিটি হচ্ছে n তার মানে n কে সাবস্টিটিউট করতে হবে আর i কে যেহেতু আমি i এর জন্য ইকুয়েশন আনবো i কে আমি রাইট সাইডে থাকতে দিব না l এর জন্য ইকুয়েশন আনবো l কে আমি রাইট সাইডে থাকতে দিব না রাইট সেই এক্সাম কি কোশ্চেন কি ভুলে আসবে না আমরা যা শিখতেছি সেখান থেকে একটা কোশ্চেন আসবে অ্যাকচুয়ালি এখান থেকে দুইটা কোশ্চেন আসবে ট্রি এর কোর্স আউটলাইন দেখছো ট্রি থেকে দুইটা কোশ্চেন গ্রাফ থেকে দুইটা কোশ্চেন কোর্স আউটলাইনে দেয়া আছে কিন্তু কত মার্ক হ্যাঁ কত মার্ক দেওয়া 3 3 3 4 লাস্টের চারটা কোশ্চেন গ্রাফ আর ট্রি এর কম্বিনেশন গুলো হচ্ছে 3 3 3 4 এরকম লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো দেয়া আছে ওই দেখো প্র্যাকটিস করতে পারো স্যার লাস্ট কুইজের খাতা
লাস্ট কুইজের খাতা কখন দিব? সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছি। মার্কস আপলোড করে দিব। এড করে নাও আপলোড করে দাও হ্যাঁ। নাম্বার লাগবে না ভুল গেলে কিভাবে বুঝবা? খালি বসে মোটামুটি তো এখন আইডিয়া হইছে। আমরা তো হচ্ছে শেষের দিকে আমাদের হচ্ছে সিলেবাস শেষ করা তাড়া থাকে। এর মধ্যে ক্লাসের মাঝখানে হচ্ছে খাতা দেখানো, ইয়ে করা, তার এখানে কি ভুল হয়েছে, ক্লাসের মধ্যে এগুলো করাটা আসলে ইয়ে না। যদি মনে হয় কারো নাম্বার কম আসছে, আমাকে একটা ইমেল করো যে রিগ্রেট রিকোয়েস্ট, যে আমার মনে হয় যে নাম্বার কম আসছে বা মার্কস কাউন্টিং এ ভুল হয়েছে, এরকম কিছু। আদারওয়াইজ শেষের দিকে আসলে এইসব করতে গিয়ে আমরা যদি সিলেবাস কমপ্লিট না করি, 2.5 মাসের সেমিস্টার। আচ্ছা, হ্যাঁ, না দিলে না চোখ করলে আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? 5 মাস কি ব্যাপার? শেষ না, এখনো শেষ হয় নাই। দুইটা স্লাইড আছে, দুইটা স্লাইড বাকি। আচ্ছা, দেখো এখানে হচ্ছে আমরা একটু আমরা ট্রি এর টার্মিনোলজি অনেকগুলো দেখে আসছি। আমাদের এখানে আরো কয়েকটা টার্মিনোলজি বলা হয়েছে। এই দুটো স্লাইড টার্মিনোলজি জাস্ট, বাট আমরা বুঝতে হবে এগুলা কি মিন করে। লেভেল অফ এ ভার্টেক্স মানে লেভেল অফ এ নোড। ট্রি এর একটা নোডের লেভেল কি জিনিস? লেভেলটা হচ্ছে ওইটা ওই নোড থেকে রুটের ডিসটেন্স। একটা নোডের লেভেল হচ্ছে ওই নোড থেকে রুটের ডিসটেন্স। সো আমরা যদি এখানে আসি m এর থেকে রুটের ডিসটেন্স কত? ডিসটেন্স মানে হচ্ছে কয়টা এজ ট্রাভেল করা লাগবে। 1 2 3। তাহলে m এর লেভেল কত হবে? 3। আমি যদি বলি f এর লেভেল, f এর লেভেল হচ্ছে 1 2, তাহলে রুট থেকে ওর ডিসটেন্স হচ্ছে 2। কার কোনো কোশ্চেন আছে এটার ব্যাপারে? তাহলে একটা নোড থেকে রুটে যাওয়ার জন্য যতগুলা এজ ট্রাভেল করা লাগবে, সেই নাম্বার অফ এজ বা ডিসটেন্স ফ্রম রুট, এটা হচ্ছে একটা নোডের হাইট। ট্রি এর হাইট কি জিনিস? একটা ট্রি এর হাইট, আমরা যদি রিয়েল লাইফে ট্রি এর হাইট চিন্তা করি, ট্রি এর হাইট কি হবে? রুট থেকে, মাটি থেকে শুরু করে একদম সবচেয়ে উঁচু যে ডালটা আছে সেটা ডিসটেন্স হচ্ছে ট্রি এর হাইট, তাই না? হ্যাঁ, তাহলে এই ট্রি এর হাইটটা কি হবে? রুটের থেকে যে সবার চেয়ে দূরে আছে তার লেভেল। যেই নোডটা, যেই লিফ নোডটা রুটের থেকে ম্যাক্সিমাম ডিসটেন্সে আছে তার লেভেলটা হচ্ছে ট্রি এর হাইট। তাহলে এই যে ডিসটেন্স কত? 1 2 3 4, 4 এর চেয়ে বেশি ডিসটেন্সে কেউ নাই। কাজে এই ট্রি এর হাইট হচ্ছে, এই ট্রি এর হাইট কত? 4। 4 এর চেয়ে বড় কোন, 4 এর চেয়ে লার্জ ডিসটেন্সে কেউ আছে? 4 এর চেয়ে লার্জ ডিসটেন্সে কেউ আছে? তাহলে এটা হচ্ছে ট্রি এর হাইট। ইনটিউটিভ টার্ম। তাহলে আমরা যদি এখন এখানে কয়েকটা নোডের লেভেল যদি বের করি, আমরা একটু প্র্যাকটিস করি। আমাকে বলো বি এর লেভেল কত? 1 হ্যাঁ, বি এর লেভেল 1 বি এর লেভেল হচ্ছে 1। ফাইন। জি এর লেভেল কত? 2 3 1 2 3। জি এর লেভেল হচ্ছে 3। 1x
ডি এর লেভেল কত? 3 স্যার 3 সি ডিসি সিবি বিএ 3 এর লেভেল কত? 0 রুটের নিজের লেভেল কত হবে? 0। তারপর আমরা আগে বলছি এইচ এর লেভেল হচ্ছে 1 2 3 4, এইচ এর লেভেল হচ্ছে 4। আর আমরা সবগুলা নোডের যদি লেভেল বের করি এরকম, তারপর যদি আমরা ম্যাক্সিমাম নাম্বারটাকে সিলেক্ট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ট্রি এর হাইট। সবগুলা নোডের লেভেল কম্পিউট করে আমরা যদি ম্যাক্সিমামটা সিলেক্ট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ট্রি এর হাইট। লেভেল আর হাইট বুঝে গেছে? কোনো কোশ্চেন আছে? আর কি বাকি আছে? একটা ট্রি ব্যালেন্সড কিনা, এখন একদম আবার রিয়েল লাইফের হিসাবে আসে, একটা ট্রি ব্যালেন্স কিভাবে বুঝবা? যদি একটা ব্রাঞ্চ এদিকে ছোট হয় অন্যদিকে দুইটা ব্রাঞ্চ বের হয়েছে একটা ট্রি থেকে, একটা হচ্ছে অনেক দূরে গেছে, আরেকটা ব্রাঞ্চ বের হয়েছে খুবই ছোট, বা একটা ডাল কেটে ফেলা হয়েছে, তখন কি ট্রিটা আর ব্যালেন্স না? কেন? একদিকে বেশি ভার হয়ে গেছে, অন্যদিকে কম হয়ে গেছে। তাহলে ট্রি ব্যালেন্সড কিনা এটা ডিপেন্ড করে প্রত্যেকটা ব্রাঞ্চে আমার যেই নোড আছে সেটার মধ্যে কোন ধরনের ইউনিফর্ম কিনা, ওয়েটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কিনা। যদি একটা ব্রাঞ্চে অনেক বেশি হয় অন্য ব্রাঞ্চে অনেক কম হয়, দেন ট্রিটাকে আমরা ব্যালেন্সড বলতে পারবো না। আচ্ছা, এটা তো হচ্ছে হাই লেভেল কনসেপ্ট। এখন এক্স্যাক্টলি নিউমেরিক্যাল ইয়েটা কি, ইন্টারপ্রিটেশনটা কি? ট্রিটা ব্যালেন্সড হবে যদি সবগুলা লিফ ট্রি এর হাইট লেভেলে থাকে অথবা হাইটের চেয়ে এক লেভেল কম, এই দুইটা ডিসটেন্সের মধ্যে যেন থাকে। একটা লিফ অনেক কাছে ট্রি এর, আরেকটা লিফ ট্রি থেকে অনেক দূরে, এরকম যদি হয় তাহলে ট্রিটা ব্যালেন্স না। মোটামুটি তাদের মধ্যে লেভেলের ডিফারেন্স ম্যাক্সিমাম 1 হতে পারবে। এখানে কিন্তু আমরা সবগুলা লিফ নোডেরটা চিন্তা করি না, ইন্টারনাল নোডের লেভেলও চিন্তা করছি। একটা ট্রি ব্যালেন্সড কিনা এটা বোঝার জন্য কিন্তু আমরা শুধুমাত্র লিফ নোডের লেভেল চিন্তা করব, ইন্টারনাল নোডের লেভেল কিন্তু আমরা চিন্তা করব না। উদাহরণ, এই ট্রিটা দেখো, এটা ব্যালেন্সড মনে হচ্ছে? কিভাবে বুঝবো ব্যালেন্স? সবগুলা লিফ নোড নিব, লিফ নোড নিয়ে সবগুলা লেভেল হিসাব করব, লেভেল হিসাব করে দেখব সবগুলা লেভেল এখানে কত? 3। তার মানে আমাকে বলতে লেভেলের ডিফারেন্স এট মোস্ট 1 হইতে পারবে। লিফ নোড, দুইটা লিফ নোডের লেভেলের ডিফারেন্স এট মোস্ট 1 হইতে পারবে। এখানে ওদের লেভেলের ম্যাক্সিমাম ডিফারেন্স হচ্ছে 0, কাজে এটা অবশ্যই ব্যালেন্সড। এটার কি অবস্থা? ওর লেভেল হচ্ছে 1 2 3 4, 4 4 3 4 4 3 3 3 4 4। তার মানে সবগুলা লিফ নোডের লেভেল হিসাব করলাম, হিসাব করে তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্স কত? 1। কাজেই সেটা কি অ্যালাউ? এটা ব্যালেন্স। আচ্ছা, এটা কি অবস্থা? ওর লেভেল কত? 4 4 3 4 4 3 ঠিক আছে, এরপর 2। ঝামেলা হয়ে গেছে কেন? দুইটা লিফ নোডের লেভেলের ডিফারেন্স ম্যাক্সিমাম হতে পারবে 1, কিন্তু এখানে ম্যাক্সিমাম ডিফারেন্স 2, কাজে এই ট্রিটা ব্যালেন্স না। তাহলে এটা ব্যালেন্সড নট ব্যালেন্সড। তাহলে ওই যে আমরা কি করতাম, এমআরই ট্রি কম্পিউট করার সময় শুধুমাত্র ইন্টারনাল নোডের চিলড্রেনগুলো কাউন্ট করতাম, তারপর সেগুলোকে একসাথে রেখে আমি দেখতাম। আর একটা ট্রি ব্যালেন্সড কিনা এটা বের করার সময় কি করব, সবগুলা লিফ নোডের লেভেল বের করব, দেখব তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিফারেন্সটা কত। যদি ম্যাক্সিমাম ডিফারেন্স
একের চেয়ে বেশি পাওয়া যায় তাহলে সেটা ব্যালেন্স না। সিলেবাস শেষ। কমাই দিব। পরীক্ষার প্রশ্ন করে কোর্স লিডারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন আর আমার হাতে কিছু নাই। এর সিলেবাস কমানো বাড়ানো আর কোনো কিছু আমার পক্ষে সম্ভব না। সাজেশন দিয়েও তো কোনো গ্যারান্টি নাই, কারণ ফাইনাল কোশ্চেন তো আমি ফাইনাল মডারেশন ডিসিশন তো আর আমি নিতে পারবো না। আপনি